তুমি নাকি বলে প্র্যাঙ্কিং কে ফাঁসিয়ে তারপর সেখান থেকে বের হয়ে গেছো? প্র্যাঙ্কিং কে ফাঁসিয়ে আমি চলে গেছি। হ্যাঁ, খুব বড় ক্ষতি করেছো তাদের। কে বলছে এই কথা? তাকে ধরে আমার সামনে নিয়ে আসো। প্র্যাঙ্কিং এর 10টা মানুষকে তুমি নিয়ে আসো, 10টা মানুষকে তুমি জিজ্ঞেস করো সাথীর কথা। ওকে, প্রত্যেকটা মানুষই ওর নামের আগে একটা গালি মেরে তারপর ওর সাথে কথা বলবে। সজীব ভাইয়ের গার্লফ্রেন্ড হচ্ছে শাইলা সাথী। হ্যাঁ, সবাই তো তাই বলে। ওকে, সবাই তাই বলে যে তাদেরকে নাকি এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, রাত বিরাতে তারা নাকি খুব আড্ডা দিচ্ছে। আমাকে টানা 4 মাস ঘুরাইছে জানো। আচ্ছা, 4 মাস ঘুরে আমাকে বলে কি যে আমাকে এখন নিতে পারবে না, কারণ সাথী না করছে। ফ্যাচ ফ্যাচ। আমি যে বুকে ওড়নাটা দেই নাই সেটা কি আপনি দেখছেন? তাহলে দেখছেন আপনি কেমন মুসলিম? আপনার চোখটাকে হেফাজত করুন। তো তোমরা সব আর্টিস্টরাই যেহেতু মানে এতটা সাথীর উপরে বিরক্ত বা সাথী তোমাদেরকে কাজ করার পরিবেশ দিচ্ছে না, তো তোমরা এটা নিয়ে খোলামেলা আলোচনা কেন খোলামেলা করোনি? আওয়াজ করে মানে আলোচনা করে তো হচ্ছে না, কারণ তুমি দিনে বুঝাবা ও রাতে বুঝায়। জিনিসটা এরকমই। ওয়েলকাম দ্য টক শো। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের পছন্দের আদ্রিতা আওরিন তিথি। ওয়েলকাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমার পাশে থাকলে তো আমি অলওয়েজ ও ভালো থাকি। তাই নাকি? তুমি নাকি বলে প্র্যাঙ্কিং কে ফাঁসিয়ে তারপর সেখান থেকে বের হয়ে গেছো? প্র্যাঙ্কিং কে ফাঁসিয়ে আমি চলে গেছি। হ্যাঁ, খুব বড় ক্ষতি করেছো তাদের। কে বলছে এই কথা? তাকে ধরে আমার সামনে নিয়ে আসো। কতক্ষণ দেই তারপরে বলবো যে আমি ক্ষতি কেন করনি গেছি। তুমি তাদের? কি ক্ষতি করছি? তাদের ফাঁসাওনি? আমি ফাঁসাইছি? হ্যাঁ, উল্টা আমাকে ফাঁসাই তো বের করে দেওয়া হলো। তোমাকে ফাঁসিয়েছে? কে ফাঁসিয়েছে? আমাদের ওনার আসলে কে আমি জানি না, শায়লা সাথী নাকি আর্থিক সজীব, ওনারটা আসলে এক্স্যাক্টলি কে এটা আমি সত্যিই জানি না। এখন আমি যখন কাজ করতাম তখন তো জানতাম যে আর্থিক সজীবই এটার ওনার, কিন্তু চলে তো এখন সব সাথীর কথায়। আচ্ছা তাই? হ্যাঁ, সাথীর কথাই তো চলে। সাথী তো অনেক সুইট ভদ্র একটা মেয়ে। তুমি কি সাথীকে দেখে হিংসা করছো? এক্সকিউজ মি? তুমি সাথীর নামে অ্যাকুইজিশন দিচ্ছ, বাট আমরা তাকে দেখে অলওয়েজ সুইট ভদ্র নম্র ভদ্র একটা মেয়ে। ওইটা সে দেখায় সবাইকে। আচ্ছা, কি তলে এমন তলে- হয়েছে রে তোমাদের মধ্যে? মানে এমন কি হয়েছে যে সাথীর প্রতি এত ওর নারাজ? মানে ও, তুমি জাস্ট 10টা মানুষকে জিজ্ঞেস করো, প্র্যাঙ্কিং এর 10টা মানুষকে তুমি নিয়ে আসো, 10টা মানুষকে তুমি জিজ্ঞেস করো সাথীর কথা। ওকে, প্রত্যেকটা মানুষই ওর নামের আগে একটা গালি মেরে তারপর ওর সাথে কথা বলবে। কেন জানো? ওর না ওই এরকমই, ওই এরকমই। তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছ, তোমার হাজবেন্ডকে ভালো লাগলো, দেখবা তোমার কাছ থেকে তোমার হাজবেন্ডকে আলাদা করে দিছে। এটা সাথীর দোষ না, সে ছেলের দোষ। তাই নাকি? তোমার সাথে মানে এমন কি করেছিল? হ্যাঁ, তোমার সাথে এমন কি করেছিল যে তোমার বয়ফ্রেন্ড হয়তো নিয়ে আমার নিয়েছিল? না, আমার বয়ফ্রেন্ডকে কেন নিবে? ওর এতটাও যোগ্যতা হয়নি যে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাবে। নিতে পারেনি বলে আমাকে আর চাইছে। তখন আমি যেরকম একটা ফ্রন্টে ছিলাম প্র্যাঙ্কিং এর, চাচাতো বোন যেই সিরিজটা ছিল সেই সিরিজটা কিন্তু অনেক জনপ্রিয়তা পাইছিল। তখন কিন্তু সাথী লিডে কাজ করেই নেই ধরতে গেলে, আমার পিছন পিছনই কাজ করতো। আর ও হচ্ছে লাইক এমন অ্যাক্টিং করতো যে ও কাজ দরকার, ও চলতে পারে না, ও হচ্ছে তোমার হুইল চেয়ারে বসে যাবে, ওর নাকি কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে। এখন দেখো ক্যামেরার সামনে কি বার ডান্সারের মতো ডান্স করে। হ্যাঁ, আমি একটি ভিডিও দেখছো না? দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তাহলে একটা কোমরের হাড় ক্ষয় হওয়া মেয়ে কি করে বার ডান্সারদের মতন ডান্স করতে পারে? কিভাবে পারে? প্রশ্নের বিষয়। তো সে আমার বয়ফ্রেন্ড তখন আমার বয়ফ্রেন্ড ছিল। তখন সে আমার বয়ফ্রেন্ডকে আমি যখন শ্যুট করতাম, শ্যুটের মাঝখানে সে আমার বয়ফ্রেন্ডকে ভিডিও কলে 18 মিনিট সে আমার বয়ফ্রেন্ডকে এইভাবে ভিডিও করে দেখাচ্ছিল। কি দেখাচ্ছিল? আরে আমি শ্যুট করতেছি, দেখা যায় ওখানে মামুন আর রশিদ ডিরেক্টর ছিল। ডিরেক্টর কি করে, আর্টিস্টদেরকে তার জায়গা দেখা দেওয়ার জন্য হাত ধরবে, স্বাভাবিক রাইট? তো সেই জায়গায় যদি আমার হাত ধরে, এটা তো অস্বাভাবিক কিছু না। ওইখানে তো আমরা নষ্টামি করে বেড়াচ্ছিলাম না। সেইখানে করছে কি, সেইটা ভিডিও করে দেখাচ্ছে। আমরা নর্মালি কথা বলি, আমরা অন স্ক্রিনে আমরা কি নর্মাল, অডিয়েন্স দেখছে আমাদের, কিন্তু আমরা অফ স্ক্রিনে কি করি, আমরা একটু হাসি তামাশা করি, একজন আরেকজনকে গালি দিয়েও কথা বলি, সবাই ফ্রেন্ডলি। হ্যাঁ, তো মামুনের সাথে সম্পর্কটা হচ্ছে আমার কাইন্ড অফ ফ্রেন্ডলি। ওকে, তারপর সজীব ভাই আমাকে ছোট বোনের মতন করে দেখতো। তারপর এখানে তামিমের সাথে আমার পুরো টম এন্ড জেরির একটা সম্পর্ক। আমরা মানে একে অপরকে খোঁচা দিতেই থাকি। ওকে। তো ওই ব্লেমটা ছড়াইতেছিল যে আমি শুটে যে নষ্টামি করে বেড়াই, মানে সে খুবই ডিসেন্ট একটা লুক নিয়ে বসবে, কিন্তু তলে তলে সে হচ্ছে কি মানে রাঘব বোয়াল ধরবে, এরকম একটা ভাই। তাই? হ্যাঁ, আমি তোমাকে বলি, আমাদের প্র্যাঙ্কিং এর একজন আপু আছে, সেটা হচ্ছে সামিয়া শোভা, সামিয়া সুলতানা নামই সবাই চিনে। মানে প্র্যাঙ্কিং এ যারা ওল্ড অডিয়েন্স আছে তারা হচ্ছে সামিয়া আপুকে চিনবে। সামিয়া আপু একটা স্ট্যাটাস দিছে, তুমি একটু যদি ক্লিয়ার হইতে চাও তাহলে সেই স্ট্যাটাসটা তুমি দেখো। আচ্ছা, সেই স্ট্যাটাসে কিন্তু ডিরেক্ট সাথীকে মামি বলে উল্লেখ করা হয়েছে। আর পূর্বে সজীব ভাইয়ার ভাগ্নি হয় সম্পর্কে, তারা একই সাথে মানে বড় হয়েছে এরকম। আর আমরা প্র্যাঙ্কিং এর ম্যাক্সিমাম শুট
কিন্তু সাথে সরি সামিয়াপুর বাসায় করতাম ওকে। ম্যাক্সিমাম শুট সে রান্না করে আমাদেরকে খাওয়াইতো। তারপর সাথীর ঢাকাতে থাকার জায়গা ছিল না, হ্যাঁ ওকে সামিয়াপু 2 মাস তার বাসায় মানে রেখে তারপর খাওয়াইছে। আচ্ছা, ঠিক আছে, তো সেই মেয়েটার সাথেও সে বেইমানি করছে। কিভাবে? ওই যে সজীব ভাইয়ের সাথে মানে ভাগ্নের সাথে ঝামেলা বাঁধাই দিছে। আচ্ছা, সজীব ভাই এখন হচ্ছে তোমার ইয়াকে দেখতে পারে না, সামিয়াপুকে দেখতে পারে না, তাদের সাথে দ্বন্দ্ব। সজীব ভাইয়ের গার্লফ্রেন্ড হচ্ছে শাইলা সাথী। হ্যাঁ সবাই তো তাই বলে, ওকে। সবাই তাই বলে যে তাদেরকে নাকি এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, রাত বিরাতে তারা নাকি খুব আড্ডা দিচ্ছে। এরপর আমি একবার পুরান ঢাকাতে গেলাম, পুরান ঢাকাতে যাওয়ার পর খুব ভাল লাগে যখন আমি এত মানে প্রায় 1.5-2 বছর আমি কাজ ছেড়ে দেওয়ার পরেও মানে মানুষ আমাকে চিনতে পারে, চিনতে পেরে আমাকে বলে আপু আপনাকে প্র্যাঙ্কিং এ দেখা যায় না কেন। তো সেই দিন আমি গেলাম হানিফের বিরিয়ানি, রাইট, পুরান ঢাকায় এটা কিন্তু মানে একদম ফেমাস একটা। তো সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর আমাকে বলতেছে আপু আপনাকে প্র্যাঙ্কিং এ কেন দেখা যায় না, ওকে। আপনি কেন নাটক করেন? আমি বলছি ভাইয়া ইনশাল্লাহ খুব সুন দেখতে পাবেন। আর আপনি আমাকে চিনতে পারছেন, আমি তো কাজ ছেড়ে দিছি। কাপু আমি আপনার সেই চাচাতো বোনের সিরিজটা দেখছি। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। পরে বললে কি যে প্রায় তো সজীব ভাই আপনাদের যে ওনার আর্থিক সজীব আর হচ্ছে শায়লা সাথী আপু আসে, মানে সাথী আপু আসে খেতে আসে, এটা কি সজীব ভাইয়ের বউ জানে? জানে না তো, ওকে, জানে না। ইনফ্যাক্ট সজীব ভাই জানবে ভিডিওর মাধ্যমে। হ্যাঁ ইনফ্যাক্ট সজীব ভাইয়ের বউর সাথেও আমার কিন্তু কথা হয়েছিল। আচ্ছা, সে তারও কিন্তু অনেক কমপ্লেন মানে এই মেয়েটাকে নিয়ে, যে সেই মেয়েটা তার সংসার ভাঙতেছে। সজীব ভাই একজন বিবাহিত পুরুষ, একজন বুদ্ধিমান মানুষ এবং একজন সোশ্যালি পরিচিত একজন মানুষ। তিনি কাজ করছেন, তিনি শায়লা সাথীর সাথে প্রেম করার বোকামি কেন করবেন প্রথমত, আর দ্বিতীয়ত উনি তো অন্ধ না। শায়লার সাথে যে তার চারপাশে এতগুলো সমস্যা ক্রিয়েট করছে সেটা উনি দেখছেন না। আচ্ছা এবার এই ভিত্তিতে আমি আরেকটা কথা বলি, আমি প্র্যাঙ্কিং এর সব থেকে ওল্ড, আরেকজন ছিল প্রিমা, সে এখন চলে গেছে। এরপরে আমি সব থেকে বেশি ওল্ড, আমরা একই সাথে কাজ করছি। এমন সময় গেছে আমি না খেয়ে, আমাদেরকে সেটে সারাটা দিন খেতে দেয়নি, একটা টাকা আমাদেরকে ভাড়া পর্যন্ত দেয়নি এই আর্থিক সজীব। আমরা রোদ বৃষ্টি সবকিছু উপেক্ষা করে আমি তিথি এখানে কাজ করে গেছি। কেন গেছি, কিসের ভিত্তিতে গেছি? আজকে যখন আমি 2 বছর গ্যাপ নেওয়ার পর আমি যখন প্র্যাঙ্কিং এ ব্যাক করতে চাই, সজীব আমাকে ডিরেক্টলি বলতেছে কি সে পারবে না আমাকে নিতে। কিসের জন্য? আমি এখন বাইরে কাজ করতেছি না, অ্যাজ এ লিড আমি কি কাজ করতেছি না? যখন আমি তাকে বলি সে বলে আমাকে নাকি লিড নেওয়া যাবে না। প্রথমে সে আমাকে টানা 4 মাস ঘুরাইছে, জানো? আচ্ছা, 4 মাস ঘুরায় আমাকে বলে কি যে আমাকে এখন নিতে পারবে না, কারণ সাথী না করছে। সাথী না করার কারণ আমি গেলে সাথীর জায়গা নড়ে যাবে। আমি থাকা অবস্থায় তো কোনোদিনও একটা মানে হিট নাটক দিতে পারেনি। আমি চলে যাওয়ার পর আমাকে তাড়ানোর পরে তো ও ভালো ভালো দিতে পারছে। এই যে তামিম খন্দকার কেন নাই, কেন নাই? ওকে ওর তামিম খন্দকারের সাথে নাটক দেখো, তামিমকে বানায় রাখে কি নায়িকা, সাথীকে দিয়ে দেয় লিড। প্রত্যেকটা গল্পে তুমি দেখবা একজন হিরোকে একদম মানে ফালায় দেয় নিচে, সাথী হচ্ছে স্ক্রিপ্ট দেখে দেখে কাজ করবে। মানে প্রত্যেকটা প্রোডাকশন ম্যানেজার থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট পর্যন্ত ওকে দেখতে পারে না। কেন দেখতে পারে না? 1.5-2 বছর পর যখন আমি দিদি ব্যাক করি, সবাই এসে মানে আবেগ প্রবণ নিয়ে আমার সাথে কথা বলে আপু আপনি ব্যাক করছেন, মানে একটা আলাদা আবেগ মানে আমাকে ব্যাক করতে পারোনি না। প্র্যাঙ্কিং এ ব্যাক করতে পারিনি, আমি প্র্যাঙ্কিং এ ব্যাক করতেও চাই না। এখন যদি সজীব এসে আমাকে বলেও আমি ব্যাক করতে চাই না। আজকে ও এত টাকা দিয়ে কাজ করাচ্ছে, তাহলে কোথায় আমার টাকা? কোথায় আমাকে যে এত ফ্রিতে ফ্রিতে কাজ করাইছে সেই আমার টাকাগুলো কোথায়? কোথায় আমার টাকাগুলো? সবগুলো সাথীর পিছনে পিছনে খরচ করতেছে। কিসের জন্য? এখন আমি যখন বললাম আমি প্র্যাঙ্কিং এ ঢুকবো, সাথী আগে ঢুকছে নাকি আমি তিথি আগে ঢুকছি? আরোহী মিম ওর একটা ভালো নাটক দিতে চায় না, ওকে এক সাইডে ফালায় রাখে। কেন? একটা আরোহী মিম সাথীর থেকে অনেক বেশি ট্যালেন্টেড, অনেক সুন্দর, ওর অনেক কোয়ালিটি আছে ওর থেকে ভালো ভালো কাজ করার। ওকে, তো তোমরা সব আর্টিস্টরাই যেহেতু মানে এতটা সাথীর উপরে বিরক্ত বা সাথী তোমাদেরকে কাজ করার পরিবেশ দিচ্ছে না, তো তোমরা এটা নিয়ে খোলামেলা আলোচনা কেন? খোলামেলা আওয়াজ করে মানে আলোচনা করে তো হচ্ছে না, কারণ তুমি দিনে বুঝাবা ও রাতে বুঝায়, জিনিসটা এরকমই। দিনে বুঝাবা রাতে? হ্যাঁ, তুমি সজীব ভাই বলো ওনার বলো, একজন ওনারের দায়িত্ব কি? সে হচ্ছে সবার কথা শুনবে, তার প্রতিষ্ঠানের ভালো রাখা। হ্যাঁ, সে কি করবে যেন একজনের কথা শুনবে, সেটা হচ্ছে শায়লা সাথী। আচ্ছা, আর সবার সামনে এমন ভাবে প্রিটেন্ড করবে যে তার মতন ভদ্র মেয়ে এলাকাতে একটা নাই। কেন? ওকে একটা মানুষও দেখতে পারে না, একটা সিঙ্গেল মানুষও দেখতে পারে না। কেন দেখতে পারে না? সে কি সবার সাথে এরকম করে? হিংসা,
যদি কখনো সুযোগ হয় তোমার জায়গাটাও খেয়ে দেওয়ার চেষ্টা করবে, যদি ওর যোগ্যতা নেই ও পারবে না, Okay. কিন্তু ওর মধ্যে প্রচুর হিংসা। আমার বাবা একটা কথা বলতো, যার যোগ্যতা যত কম তার হিংসা তত বেশি। ওর যোগ্যতা অনেক কম, এই জন্য ওর হিংসার মানে পরিমাণটা অনেক বেশি। আচ্ছা, সাথীর প্রসঙ্গ বাদ দাও। হ্যাঁ। আসলে সাথীর কি জন্য এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতো?